স্থল নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি ঝোড়ো হাওয়া, জলোচ্ছ্বাসে বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা। আমাদের নদী ভাঙ্গুলির লগে যেই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলায় গেছে। আমাদের থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা। কলেজের স্টুডেন্ট আসা যাওয়া করতে একটু ভোগান্তির মধ্যে সৃষ্টি হয়। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে এনএসসির প্রজ্ঞাপন পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে নতুন পদে বসলেন সাবেক অধিনায়ক। মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা, খাদ্য ও বস্ত্র বিতরণ। শুধু বিএনপি নয়, ডিসেম্বরে নির্বাচন চায় যুগপৎ আন্দোলনে থাকা সব দল, বললেন সালাউদ্দিন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক, সমঝোতা স্মারক সই, দেশের জন্য দায়িত্ব পালনে প্রবাসীদের প্রতি আহ্বান। জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ছে, অনেক রকম উন্নয়ন প্রকল্প সেখানে নেওয়া হয়েছে, সেগুলোর কাছে আমরা কাজ করছি। পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচনকাল, মুখোমুখি ফোরাম ও সম্মিলিত পরিষদ, ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনব। বিজিএমইএ সদস্যদের কাছে আমি সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি। হত্যা চেষ্টা মামলায় কারাগারে মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আনোয়ারা বেগম, উদ্দেশ্যমূলক হয়রানি দাবি স্বজনদের। আমার মা 2021 সালেই অবসরে চলে যান, আর এরপর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বা আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কই ছিল না। মামলাটি দায়ের হয় 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই মামলায় ওনার সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, যেহেতু উনি 2021 সালেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন। এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে দুর্নীতি তদন্তের নির্দেশ, গণশুনানি আদালতের। পরিবেশ প্রকৃতি ধ্বংসে সরকারকে তিরস্কার, পান্থকুঞ্জ উন্মুক্ত করার দাবি। বাংলাদেশ উপকূল অতিক্রম করল বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। এর প্রভাবে আজও দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। জলোচ্ছ্বাসে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল। পানিবন্দী মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, ব্যাহত নৌযান চলাচল। পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলেছে প্রশাসন। দুদিন ধরে আকাশের মন ভালো নেই। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, দমকা হাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদ। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে যাওয়ার জোগাড়। বঙ্গোপসাগরের কোলঘেঁষা জনপদ নোয়াখালী, জোয়ারের তোড়ে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার 3টি নদী তীরবর্তী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক সবই হাঁটু পানির নিচে। চলতি মৌসুমে সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এ অঞ্চলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। বড়ি আবহাওয়া রয়েছে, বড়ি আবহাওয়ার কারণে এখানে যে ফেরি কপোতাক্ষ রয়েছে, ফেরি কপোতাক্ষ আসলে এখানে বুঝতে পারে না। আবহাওয়ার কারণে ফেরি আটকে হয়েছে, চলাচল বন্ধ। এখানের মধ্যে বরাদ্দ হওয়ার পরে যারা আসে ওদের কিন্তু অনেকটা কষ্ট হয়। দুদিনের ঝড়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনপদও। কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে উপকূলীয় জেলা বরগুনা। পানির তোড়ে ভেঙেছে মানিকখালী ও উত্তর ডালভাঙ্গা এলাকার বেড়িবাঁধ, প্লাবিত কয়েকশো পরিবার। বৈরী আবহাওয়ায় নাকাল দ্বীপ জেলা ভোলার নদী তীরবর্তী মানুষ। বিধ্বস্ত ঘরবাড়ি, মাথা গোজার ঠাঁই হারিয়ে বিপাকে উপকূলবাসী। ঝালকাঠিতেও প্লাবিত নিম্নাঞ্চল, ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদী পারের সড়কও। সবকিছু কষ্ট দুঃখ করতে আসি, আমাদের থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কালকে আমাদের 200-250 মহিষ চলে গেছে, আমরা নদীতে চলে গেছে। কিছু কিছু মহিষ গরু মানুষে উদ্ধার করছে।
ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র, ঢেউয়ের তোড়ে পতেঙ্গায় আছড়ে পড়েছে দুটি জাহাজ। এদিকে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়াসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। সাগরের করা ছিল এবং ইঞ্জিন সহ সব স্টেপে কিন্তু জাহাজে ছিল। ওইভাবে বাতাসের তীব্রতার কারণে, স্রোতের কারণে এটাকেও পাথরে আশ্রয় ফেলছে। এখানে বাতাসের গতির কারণে মানে ওটা বাঁচতে বাঁচতে এদিকে চলে আসে। বৈরী আবহাওয়ায় পাহাড়ের নীল আকাশও কালো মেঘের দখলে। পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 196 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকালকে আমাদের ল্যান্ড ক্রস করেছে উপকূলীয় এলাকা, সেটা গভীর নিম্নচাপাকারী আমাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছু। সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ। রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিশেষ করে নিউ মার্কেট, মিরপুরের বাসিন্দারা বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি কমলেও পানি না নামায় তারা আছেন বিপাকে। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আরও 2-3 দিন অব্যাহত থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। নিউ মার্কেটের সড়ক জুড়ে পানি, জায়গায় জায়গায় বিকল গাড়ি, তাই চালককে অবলম্বন করতে হচ্ছে বাড়তি সতর্কতা। ফুটপাতের ভ্যানগুলো অর্ধেক পানিতে ডোবা, এমন পরিস্থিতিতে মার্কেটে ঢোকা পানি অপসারণ করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই এই সড়কে অল্প বৃষ্টিতে পানি জমে যায়। ভোগান্তির শেষ নেই মানুষজনের, বিশেষভাবে ঈদের আগে এমন দুর্যোগে ব্যবসায়ীদের মাথায় হাত। কষ্ট হয় যে কত দোকান বন্ধ, এখনো বন্ধ খুলতে পারতেছে না। আমরা যে পানির মধ্যে কাজ করতেছি, উপায় নাই তো। এই যে আসছে, এই যে দোকান, এটা চলতে সমস্যা হয়। রাস্তাঘাট যেমন আজকে 2 দিন যাবত বৃষ্টিতে খুবই ভোগান্তির মধ্যে আছি। কাস্টমার আসবে কেমনে? এর মধ্যে তার কাস্টমার আসতে পারে না। বৃষ্টি থামলেও পানি না নামায় দুর্ভোগে নগরবাসী। কয়েকটি এলাকার সড়কে হাঁটু পানি, তবে সংকট নিরসনে করিতকর্মা দক্ষিণ সিটি কর্পোরেশন। টানা বৃষ্টিতেও রুটি রুজির তাগিদে রাস্তায় বের হওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। সড়কে নেমে অনেকের গাড়ি আবার পড়েছে দুর্ঘটনায়। অভাবে সংসার বোঝেন না, আমাকে তো মনে করেন দিন মজুরি দিন খাটতে হয়, তাই বেরোতে হয়েছে। পেটের দুঃখে ছাড়া কোনো বুদ্ধি না হবে। গরিব দুঃখের কি করে খাবো আমরা? কিছু করার নাই বাবা। খাবো কি আমরা? একটা বলা বিয়ে পরে মগল তিতুমিতে, আটা বলা সামনে মেট্রিক দিব, এগুলি তো টাকা পয়সা লাগে। এই ভোগান্তি থেকে মুক্তির কোনো উপায় আসলে দেখতে পাচ্ছি না। জুনের 1 বা 2 তারিখের মধ্যে কমবে বৃষ্টিপাত, এমনটা পূর্বাভাস আবহাওয়া অফিসের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 3 মাস কিংবা কোনো সময়সীমা বেঁধে বসেননি বিসিবির চেয়ারে, কাজ করতে চান ক্রিকেটের উন্নয়নে। বোর্ডের নতুন সভাপতি হয়ে এমনটাই বললেন আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। পরিচালক পদে এনএসসি প্রজ্ঞাপন পাওয়ার মাত্র ঘণ্টা 2-এর মধ্যে এই পদে বসলেন বুলবুল। এছাড়া সভায় সিনিয়র সহ সভাপতি করা হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে, আর সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। বৃহস্পতিবার রাতে সাবেক সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করে প্রজ্ঞাপন দেয় এনএসসি। পাশাপাশি আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক পদে মনোনয়ন দিয়ে আজ বিকেলে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ঘণ্টা 2-এর মধ্যে জরুরি সভা ডেকে তাকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেন বোর্ড পরিচালকরা। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন সাবেক অধিনায়ক। প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক, এই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। পৃথক কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কেবল বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাজির হন ঢাকা মহানগর ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্যদের পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন সংস্কারের নামে নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকার। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস। উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। নেতারা বলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র আর অগ্রগতি রুখে দিতেই হত্যা করা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলছেন তিনি যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশে, সেটিই ছিল প্রথম সংস্কার ভাবনা। তার আলোকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ও হাইকোর্ট মাজারে এসব কার্যক্রমে অংশ নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে সঠিক তথ্য নেই বলেই নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করেছেন। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। এটা ওনার বোঝা উচিত। যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। খাবার ও বস্ত্র বিতরণে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় না করাতে সরকারের প্রতি আহ্বান জানান। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। এই দেশটি যাতে কর্তৃত্ববাদী শাসনে আর ফিরে না যায়, দেশের মানুষ যাতে সুশাসন পায়, সেজন্য সকলকে নিয়ে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ গ্রহণ করেছে, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল গ্রহণ করেছে। আবারও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি দেবে টোকিও। প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশ ও জাপানের সম্পর্কের স্মৃতিচারণ করেন। বৈঠকে উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। Personally, I have long association and deep engagements with Japanese partners for decades through microfinance, social business, and educational collaboration. জাপানের প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপে জাপানের সমর্থন জানান। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan
to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে $106 কোটি দেবে টোকিও। এছাড়া অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে প্রায় $42 কোটি। এদিকে জয়দেবপুর থেকে ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করতে $64 কোটি এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরো $42 লাখ দেবে জাপান। বাংলাদেশ ও জাপানের এই বৈঠকে দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি ও সাংস্কৃতিক সম্পর্কে জোরদারে সম্মত হয়েছেন দুই নেতা। প্রধানমন্ত্রী ইশিবাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ। দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বচ্ছতার ভিত্তিতে জনশক্তি রপ্তানির উপর জোর দেন প্রধান উপদেষ্টা। এদিকে জাপানের সোওকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ দেন। একই দিনে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান স্বার্থহীন ব্যবসা করার আহ্বান জানান। জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় অতিবাহিত করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধানকে কাছে পেয়ে নানা প্রশ্ন করেন প্রবাসীরা। আমরা মারা গেল দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো? মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দুটো চুক্তির আওতায় বিপুল সংখ্যক লোক নেবে জাপান। স্বচ্ছতার ভিত্তিতে জনশক্তি রফতানির উপর জোর দেন তিনি। আজকে দুটো চুক্তি শুরু হয়েছে, দুটো চুক্তির অধীনে 1 লক্ষ করতে হবে। আমাদের যেটা বললেন, এই 1 লক্ষ তো শেষ হবে না, সেটার প্রয়োজন অনেক বেশি, অনেক বেশি। আমরাও চেষ্টা করবো যাতে দিতে পারি। আমি তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে, আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে। কারণ মাঝখানে কোনো কেউ, মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয়। প্রবাসীদের দেশের জন্য দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। বরং আমি দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে। আমি এখান থেকে যেটা দেখছি, আমি দেখছি এটা ঠিক হচ্ছে না। কাজে নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো, আমার অংশ আমি পালন করবো। আমি চেষ্টা করবো আরো 10 জনকে আমার সঙ্গে করার জন্য, যাতে করে এটা সংশোধন হবে না কেন। এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না, একজন উঠে দাঁড়ালেই হয়। এর আগে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেখানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা আহ্বান জানান স্বপ্নবাজ হওয়ার। চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সৃজনশীলতা বিকাশের পরামর্শ দেন তিনি। I do not seek jobs because job takes away my creativity. I'm not looking for employment. Unemployment doesn't mean anything to me. That's how I was born as an entrepreneur. But the school taught me to learn so that I can get a good job. So my orientation is, if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. I'm not for making money. Only purpose in business today is making money. I said, no, that's not what it is. Business is a wonderful tool. But the question is, what do you use it for? এই দিনে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান নতুন বাংলাদেশ গড়তে জাপানের বিনিয়োগকারীদের পাশে চাইলেন। রাজধানীর বাজারে বৈরী আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। ছুটির দিনেও ক্রেতাদের আনাগোনা কিছুটা কম। সরবরাহ কমেছে মাছ ও মুরগির। দোকানিরা বলছেন, তৃণমূলের আড়তদাররা তেমন সাড়া দেননি, যার প্রভাব পড়েছে দামে। তবে সবজির দামে নিম্নমুখী প্রবণতা রয়েছে। সারা দেশে নিম্নচাপের প্রভাব পড়েছে মাছের বাজারে, কমেছে যোগান। জেলেরা সাগর নদী থেকে পর্যাপ্ত মাছ আহরণ করতে পারছেন না, তাই অন্য দিনের তুলনায় আড়ত থেকে রাজধানীর বাজারগুলোতে মাছের সরবরাহ কমেছে। বিক্রেতারা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়েছে দামে।
মানভেদে 1 কেজি চিংড়ির জন্য গুনতে হবে 800 থেকে 1600 টাকা পর্যন্ত। শোল, আইড়, বোয়াল মাছের জন্য দিতে হবে 800 থেকে 1000 টাকা। 450 টাকা কেজি নিচে মিলছে না চাষের রুই কাতলা। কাজকাম না করলেও শুক্রবার শনিবার অফিস বন্ধের দিন আমরা বাসায় বসে থাকি, একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, 2 পয়সা বেশি হলেও একটু কিনে নেওয়ার চেষ্টা করি। মাছের দাম তো অনেক বেশি ঊর্ধ্বমুখী। এই চিংড়ি মাছ 1400 টাকা কেজি চাইতেছে, কেমনে কিনবো আমরা? এই গরিব মানুষ এটা কেনার কায়দা আছে? বাজারের যে অবস্থা, আমরা যে কামাই করি, এই কামাইতে আমরা কিভাবে চলবো? এতে তো চলাই কষ্ট হয়ে যাবে। আর শুক্রবারের দিন একটু বাজার করব, তা কি অবস্থা? 1000 টাকা নিয়ে এক পথ কিনি শেষ। যে পাবদা মাছ বেচতে 400 টাকা কেজি, এই গুলশানটা নদীর ডাবে 750 টাকা কেজি, এরপরে কল্লা বাটা আছে 500 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি এসেছে সবজি বাজারে। বেশ কিছু সবজি মিলছে 40 থেকে 60 টাকা কেজিতে। লাউ, পটল, করলা আর তাল বেগুনের দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। তবে মৌসুম শেষ হয়ে যাওয়ায় টমেটো আর শসার দামে আছে ঊর্ধ্বগতি। কম থাকলে তো আমাদের জন্য অবশ্যই ভালো, আমরা সাধারণ মানুষ যাতে খাইতে পারি, কম দাম হইলে তাহলে আমাদের জন্য সুবিধা। তুলনামূলকভাবে দামও অনেক কম। দাম কম বলতে পটল 50-40 ভিতরে খেতা পাচ্ছে, আমরা 10 টাকা লাভ রাখতেছি, 30 টাকা পাইকারি কারণ বাজার 40-50, করলা যেমন 60-50, পেঁপে 40-50। গত সপ্তাহে পেঁপে ছিল 60-70 টাকা কেজি, এই সপ্তাহে প্রতি কেজিতে 20 টাকা কমছে। দিনভর বৃষ্টিতে খামার থেকে মুরগি বের করছেন না খামারিরা। বিঘ্ন ঘটেছে সরবরাহ চেইনে। কাপ্তান বাজার সহ রাজধানীর পাইকারি বাজারে সরবরাহ নেমেছে অর্ধেকে। বিক্রেতারা বলছেন, 2 দিন আগে 160 টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লারের জন্য আজ দিতে হবে 180 টাকা। মুরগির বাজার বর্তমানে আপনার ওঠানামা করতেছে। এখন আমি কিছুদিন আগে নিচ্ছি 150 টাকা করে, এখন আজকে আসে দেখি কোথাও বেচতে আছে 190 বেচতে আছে, কোথাও 185, কোথাও 180, ওনার থেকে 180 টাকা করে নিলাম। সাপ্লাই তো নাই, একবারে বৃষ্টি বাদল তো এই জন্য নাই। আর আপনার ওই দামটা একটু বাড়ছে, আগের থেকে 10 টাকা একটু কেজিতে বাড়ছে। 1 সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে গরুর মাংসের। কেজিতে 50 টাকা বেড়ে মিলছে 800 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পোশাক খাতে শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনকাল, মুখোমুখি ফোরাম ও সম্মিলিত পরিষদ। এরই মধ্যে শেষ প্রচারণা। টেকসই ও রাজনীতিমুক্ত বিজিএমইএ গড়তে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি। সবার আশা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রার্থীরা বলছেন, সংগঠনটির হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে, দেখতে হবে ব্যবসায়ীদের স্বার্থ। প্রায় 10 মাস ধরে স্থবির বিজিএমইএ। পরিবর্তিত অবস্থায় তৈরি হয় নেতৃত্ব শূন্যতা। আগামীকাল শনিবার পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন মাঠে 76 প্রার্থী। ফোরাম প্যানেল থেকে লড়ছেন 35 জন। দেওয়া হচ্ছে পোশাক খাতকে শক্ত অবস্থানে নেবার প্রতিশ্রুতি। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনব। বিজিএমইএ সদস্যদের কাছে আমি সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি। গার্মেন্টস শিল্পে চলমান সংকট থেকে উত্তরণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুত তরুণ নেতৃত্ব। এই ইয়াং প্যানেল কিন্তু এমন না যে কেউ এক্সপিরিয়েন্স না, সবাই কিন্তু মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স গার্মেন্টস ট্রেডে। আলটিমেটলি এটা আমাদের বিজিএমইএ ডেফিনেটলি নির্বাচন হওয়াটা উচিত। তখন হয় কি, ভোটারদের রাইটস এক্সারসাইজ করা হয়। যারা লিডারশিপ ছিলেন, হোয়াট এভার দ্য রিজন মে বি, আমাদের কেন জানে মনে হচ্ছে আমাদের উই ডিডন্ট হ্যাভ এনি এজেন্সি। আমাদের কষ্টগুলো অথবা ফ্রাস্ট্রেশনগুলো বিভিন্ন সরকার অথবা তুলে ধরা হতো না। উই ইউজ টু সাফার ফর দ্যাট। শিল্প মালিকদের ভরসাস্থল বিজিএমইএ, সেই সংগঠনকে সক্রিয় করতে হবে। ফোরামের থেকে যারা নির্বাচিত হবে অথবা ফোরাম যদি বিজিএমইএ পরিচালনার দায়িত্ব পেতে পায়, তাহলে অবশ্যই যে মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে, মালিকদের সাথে সাথে শ্রমিকরা যেন ভালো থাকে সেই কাজগুলো করবে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট। মোট ভোটার 1864 জন। একযোগে ঢাকা এবং চট্টগ্রামে চলবে ভোট গ্রহণ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় কারাগারে গেলেন নারী মুক্তিযোদ্ধা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এস.এম. আনোয়ারা বেগম। একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক সাবেক নেতার দায়ের করা জুলাই অভ্যুত্থানের মামলায় বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিমের আদালত। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বলে দাবি করে তার মুক্তি চেয়েছেন স্বজনরা।
ডক্টর আনোয়ারা বেগম স্বাধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন অগ্রভাগে, বীর মুক্তিযোদ্ধা। জীবনের অর্ধেকটা সময় কেটেছে মানুষ গড়ার কাজে। প্রায় ৩৫ বছর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, অথচ শেষ বয়সে গ্রেফতার হয়ে কারাগারে গেলেন হত্যা চেষ্টার অভিযোগ মাথায় নিয়ে। জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সূত্রপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মামলায় ১৯৩ আসামির মধ্যে ডক্টর আনোয়ারার নামও রয়েছে। মামলার বিবরণে বলা হয়, গেল বছরের জুলাই অভ্যুত্থানের সময়ে ১৯ জুলাই নিম্ন আদালতের সামনের রাস্তায় ছাত্রদলের মিছিলে ডক্টর আনোয়ারা সহ আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মামলার বাদী। স্টার কাবাবের সামনে যখন এই মিছিলটি যায়, তখন এই আওয়ামীপন্থী যে শিক্ষক নির্দেশে এবং প্রত্যক্ষে মদদে এই মিছিলকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার মিছিলকে বাধা প্রদান করে এবং দেশীয় লাঠিসোঁটা অস্ত্র সজ্জিত হয়ে তারা এই ছাত্র জনতার প্রতি আঘাত আনে। এ মামলায় বুধবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডক্টর আনোয়ারাকে গ্রেফতার করে পুলিশ। পরিকল্পিতভাবে তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে মনে করেন স্বজনরা। বয়সের সাথে সাথে ওনার অনেক রোগও দেখা দিচ্ছে। আর যে গ্রাউন্ডে মামলাটা দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে যে উনি ২৪ জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত ছিল আর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, কিন্তু আমার মা ২০২১ সালেই অবসরে চলে যান। আর এরপর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বা আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কই ছিল না। যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন বিবাদী পক্ষের আইনজীবী। এবং এই মামলাটি দায়ের হয় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। তো এই মামলায় ওনার সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই, যেহেতু উনি ২০২১ সালেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন এবং উনি অবসরকালীন জীবনযাপন করতেছেন। তো এই কথাগুলো আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এবং বলেছি যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ওনার বয়স 70 ইয়ার্স অ্যাবাভ। ডক্টর আনোয়ারার মুক্তি চেয়েছেন সন্তান আর আইনজীবীরা। বলছেন জামিনের জন্য আবেদন করবেন উচ্চ আদালতে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মদতপুষ্ট এনসিপি এবং তার সহযোগীরা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বিকালে কাকরাইলের জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সময় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা বলেন, মব জাস্টিসের নামে লুটপাট ও ভাঙচুর চলছে। এটা সভ্য দেশে হতে পারে না। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মনে করে জাতীয় পার্টি। যারা নতুন দল গঠন করে মব জাস্টিসের নামে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যাচ্ছে, তাদের আইনের আওতায় এনে সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আগামীকাল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এই দেশের মানুষ অনেক আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসায় এবং সকল স্তরের মানুষ সেই সরকারকে সমর্থন দেয়। জাতীয় পার্টি সহ আমরাও এই সরকারকে সমর্থন দিয়েছিলাম। আজকে সরকার গঠন করার পর ৯-১০ মাস পরেও আমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমার বাড়ি আক্রমণ করবে বৈষম্য বিরোধীর নামে, এনসিপির নামে। এটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখান থেকে কল্পনা করা যায়। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতীকী নির্দেশনা দিয়েছে গণশুনানি আদালত। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশোধনের পূর্ব পর্যন্ত পার্কের সংযোগ সড়কের সকল কাজ স্থগিত রাখার জন্য বলা হয়েছে। পার্কের নিরাপত্তা রক্ষা করতে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এই প্রকল্পে দুর্নীতি তদন্ত করতে দুদককেও নির্দেশ দিয়েছে এই প্রতীকী আদালত। রাজধানীর কেন্দ্রে কারওয়ান বাজারে এক টুকরো সবুজ ছিল পান্থকুঞ্জ পার্ক, কিন্তু উন্নয়নের থাবায় পার্কটি এখন ধ্বংসপ্রায়। বড় একটা অংশ দিয়ে দেয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে। সেই অংশের সব গাছ কেটে সেখানেই চলছিল র্যাম্পের কাজ। পার্ক ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। তারা ১৬৭ দিন ধরে অবস্থান নেয়। তবে শুক্রবার সেই পার্কেই অনুষ্ঠিত হলো গণশুনানি। মামলার বাদী আন্দোলনের কর্মীরা তাদের বক্তব্য তুলে ধরেন। প্রকল্পের অজুহাতে পান্থকুঞ্জে গাছ কাটার কারণে পাখি, বাদুড় ও পতঙ্গদের মৃত্যু, প্রজননে ব্যাঘাত ঘটানো ও আশ্রয়হীন করা। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেন
এই প্রাণ প্রকৃতি পরিবেশ সংহারী হয়ে উঠল, সেটাও বিজ্ঞ আদালতের কাছে আমরা আর্জি জানাতে চাই। মামলার সাক্ষীরা পার্কটি ধ্বংসে সরকারের বিভিন্ন সংস্থা কিভাবে ভূমিকা রেখেছে তার পক্ষে সাক্ষ্য দেন। প্রকল্প বাতিল চাইনি, আমরা চেয়েছি যে লিঙ্ক সড়কটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে সেই সড়কটা বাতিল, যার সাথে কন্ট্রাক্ট হয়েছে তারাই নাই, তাহলে এই প্রকল্প অবশ্যই রিভিশন করা সম্ভব। আন্দোলন কর্মীদের বক্তব্য, সাক্ষীদের বক্তব্য শেষে রায় ঘোষণা করেন গণশুনানি আদালতের 5 বিচারক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে যে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনা আজকের শুনানিতে প্রমাণিত হয়েছে, তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়ে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হচ্ছে। আজকের আদালত বিবাদী পক্ষের হেন আইন অমান্য করার প্রবণতার কারণে আমরা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তিরস্কার করছি। অবহেলা জনিত হত্যার কারণে বাংলাদেশ দণ্ডবিধি আইনে যেহেতু শাস্তির বিধান রাখা হয়েছে, সেহেতু উক্ত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়েছে। আজকে বিবাদী পক্ষ এখানে উপস্থিত না থাকায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেবল বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। এই প্রকল্পের দুর্নীতি তদন্ত করতে হবে। সরকার এই প্রকল্পে পরিবেশ আইন লঙ্ঘন করেছে, প্রাণ প্রকৃতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে জানায় গণশুনানি আদালত। পান্থকুঞ্জ উদ্যানের 2000 গাছ কেটে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটানোর কারণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হলো। পান্থকুঞ্জ উদ্যানে জনগণের অবাধ প্রবেশ ও আইন শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। মামলার নিষ্পত্তি করে আন্দোলনকারীদের অবস্থান তুলে নেয়ার আদেশও দেয় গণশুনানি আদালত। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সমতায় ফেরার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। প্রথম ম্যাচে 37 রানের জয়ে সিরিজে 1-0 এগিয়ে স্বাগতিক পাকিস্তান। 202 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিডল অর্ডারের ব্যর্থতায় 167 রানে অল আউট হয় বাংলাদেশ। বল হাতে স্পিনার রিশাদ শেখ মেহেদিরাও ছিলেন ব্যর্থ। নামের প্রতি সুবিচার করতে পারেনি পেসার শরীফুল ও তানজিম সাকিব। তাই এই ম্যাচে 3 পেসারের পরিবর্তে 2 পেসার নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। ব্যাটিংয়ে ইমন, হৃদয় ও শামীম পাটোয়ারিকে নিতে হবে বাড়তি দায়িত্ব। বিপরীতে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। গাজায় যুদ্ধবিরতির অজুহাতে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। এই গুরুতর অভিযোগ তুলেছে হামাস। এর আগে ইসরায়েল সমর্থিত মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করে তারা। স্বাধীনতাকামী সংগঠনটির এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। হামাসের দাবি, যুদ্ধ বন্ধের কোনো স্থায়ী সমাধান নেই ওই প্রস্তাবে। এতে উপত্যকায় আরও একবার অনিশ্চয়তায় পড়ল যুদ্ধবিরতি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর আর জিম্মি উদ্ধারে কদিন ধরেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের দৌড়ঝাঁপ। চলতি সপ্তাহেই 2 দফায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করে ওয়াশিংটন। প্রথমে সায় দিলেও দ্বিতীয়বার নাকচ করে হামাস। এর আগে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ওয়াশিংটন। তাতে 10 জিম্মি মুক্তির বিনিময়ে 1000-এর বেশি ফিলিস্তিনি বন্দীকে ছাড়ার শর্ত দেয়া হয়, যাতে রাজি হয় ইসরায়েল। নিশ্চিত করতে পারি, বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ইসরায়েল তাতে সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই তেল আবিব সেখানে স্বাক্ষর করেছে। প্রত্যাশা, শিগগিরই সব জিম্মিদের ঘরে ফেরাতে পারব। কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। স্বাধীনতাকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। হামাসের দাবি, যুদ্ধবিরতির নামে উপত্যকায় তেল আবিবকে গণহত্যা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দিবে ওয়াশিংটন। প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো সমাধানও দেয়া নেই, দাবি হামাসের। চলতি বছরের মার্চে সাময়িক যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। এরপরই নতুন রূপে মধ্যস্থতা শুরু করে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। অনিক রহমান, যমুনা নিউজ।
গাজার আল আউদা হাসপাতালে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। পুরো হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গেল কয়েকদিন ধরে হাসপাতাল এবং এর আশপাশের এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ফলে অকার্যকর হয়ে পড়েছে উত্তর গাজার আল আউদা হাসপাতাল। ভেতরে আটকে পড়েন বহু রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। হাসপাতাল সংশ্লিষ্ট সড়কগুলো চলাচল অনুপযোগী হয়, যন্ত্রপাতি সরানোর সুযোগ নেই। উত্তর গাজায় বর্তমানে এই একটিমাত্র হাসপাতালই টিকে আছে।